ব্যাক টু পাই একাডেমি। আর আজকে আমাদের হচ্ছে ক্লাস 12-এর যে টপিক আমরা শুরু করেছিলাম তড়িৎ ক্ষেত্র, তার আজকে আমরা করব পার্ট 3। আর এর আগে আমরা যেগুলো করে নিয়েছিলাম, এর আগের যে পার্টগুলো, প্রথম পার্টে আমরা করে নিয়েছিলাম প্রাথমিক ধারণা, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাথমিক ধারণা। এবার হচ্ছে তড়িৎ আধান কি, তার আধানগুলোকে মানে আধান কি, কোনো বস্তুকে আমরা আহিত কী করে করি, কোনো বস্তু তড়িৎকে কী করে নিজের মধ্যে সঞ্চয় করে রাখে, এই সমস্ত জিনিসগুলো থিওরিটিক্যালি আমরা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম পরের পার্টে আমরা পড়েছিলাম কুলম্বের সূত্র নিয়ে, যে কুলম্বের সূত্র জিনিসটা কি, কুলম্বের সূত্র। তারপরে তার উপর কয়েকটা অঙ্ক করেছিলাম, কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম। এভাবে আমরা কুলম্বের সূত্রকে কমপ্লিট করেছিলাম। এখনও কিন্তু একটা ভিডিও আসা কুলম্বের সূত্রের বাকি আছে, যার মধ্যে আমরা কেবল কুলম্বের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র থেকে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব একটা ভিডিওতে। সেখানে আমাদের খুবই দারুণ দারুণ কোয়েশ্চেন থাকবে, কিছু যেই মেন্সের লেভেলের, কিছু অ্যাডভান্স লেভেলের, আর বেশিরভাগ তোমাদের বোর্ড লেভেলের কোয়েশ্চেন থাকবে ওতে। আজকের ভিডিওতে আমরা করতে চলেছি টপিকস টু বি কভার্ড। কভার্ড হয় না কভার হয়, কমেন্টে লিখো তো, আমি জানি না সত্যি। কভার্ড, টপিকস টু বি কভার্ড নাকি টপিকস টু বি কভার্ড, যাই হোক, তাই জন্য বাংলায় লিখে দিয়েছি। আজকে আমরা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এর আগে আমরা করবো যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। আমরা কুলম্বের সূত্রে আমরা দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেইটা আমরা পড়েছিলাম, মানে ফোর্স নিয়ে আমরা পড়েছিলাম। আজকে আমরা প্রথমে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়বো, যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, তারপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি জিনিস সেটা আমরা পড়ব। আর তারপরে আমরা আজকের যে টপিক সেটাকে আমরা কমপ্লিট করব তড়িৎ বলরেখা দিয়ে, যে তড়িৎ বলরেখা কি জিনিস। এটা কেবল থিওরিটিক্যালি, এর থেকে কোশ্চেন সেরকম হয়তো আসবে না, কিন্তু এটা জেনে রাখা প্রয়োজন যে তড়িৎ বলরেখা কি জিনিস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি কি, তড়িৎ ক্ষেত্র কি এইটা দিয়ে, যে তড়িৎ ক্ষেত্র কি জিনিস। তড়িৎ ক্ষেত্র, আচ্ছা, আমরা ক্লাস 11-এ যে মাধ্যাকর্ষণ পড়ে এসেছি ক্লাস 11-এ, গ্র্যাভিটেশন। সেখানে তুমি পড়েছো নিশ্চয়ই যে গ্র্যাভিটেশন ফিল্ড বা মাধ্যাকর্ষণ ক্ষেত্র কাকে বলা হয়, এটা তুমি নিশ্চয়ই পড়ে এসছো। আর বুঝেছো কি বোঝোনি সেটা এখন আমাদের বড় কথা নয়, যে তুমি বুঝেছো কি বোঝোনি। আমি যখন পড়াচ্ছি, এখন আমি তোমাদেরকে পুরো একদম বেসিক থেকেই পড়াবো। আমি ধরে নেব তুমি তড়িৎ ক্ষেত্র, মাধ্যাকর্ষণ ক্ষেত্র এই সমস্ত কিছু তুমি জানো না, আমি এইভাবেই ধরে জিনিসটাকে করাবো। তাহলে তড়িৎ ক্ষেত্র কি জিনিস। আচ্ছা, আমি কেন বললাম যে যাদের আগের থেকে মাধ্যাকর্ষণ করা আছে ভালো করে, মাধ্যাকর্ষণ ক্ষেত্র এই সম্পর্কে ধারণা আছে যে মাধ্যাকর্ষণ ক্ষেত্র কি জিনিস, তাদের বুঝতে একটু সুবিধা হবে। কিন্তু যারা কিছুই জানে না তাদেরও কোনো অসুবিধা হবে না, কেবল আমার কথাগুলোকে ভালো করে শুনবে। দেখো প্রথমে কি, আচ্ছা ক্ষেত্র মানে আমরা কি বুঝি। ক্ষেত্র মানে কি, একটা এরিয়া। ক্ষেত্র মানে হচ্ছে একটা এরিয়া কীরকম, যদি বলি আমার বাড়ি, আমার রুম, আমার ঘরে আমার একটা ধরো রুম রয়েছে, সেই রুমে আমি থাকি। এবার কি আমি বলতে পারি যে এই রুমটা হচ্ছে আমার ক্ষেত্র, মানে কি এই রুমের মধ্যে আমি নিজের প্রভাব বিস্তার করতে পারবো। কীরকম, ধরো আমার ভাই আমার রুমে ঢুকলো, আমি ওকে মেরে তাড়িয়ে দিতে পারি, আমার ইচ্ছা হয়। আমি ওকে বললাম যে কোনো একটা কাজ আছে, আমি ওকে বললাম আমার রুমের ভেতরে আসতে কোনো কাজে, অথবা আমার রুমে নিজে এসছে, আমি ওকে মেরে তাড়িয়ে দিলাম। এবার আমি এই যে আমার রুম যেহেতু, এ কারণে আমি ওর উপরে একটা প্রভাব বিস্তার করতে পারি। ওর উপরে আমি বলতে পারি তুই হয় ঢোক কিংবা বেরো, মানে ও আমার কন্ট্রোলে থাকবে। যদি আমার রুমে আসে ও, মানে আমার ক্ষেত্রে যদি ও আসে, তাহলে ও আমার কন্ট্রোলে থাকবে। এটা হচ্ছে সিম্পল। এবার আমি যদি ওর রুমে যাই, তখন কিন্তু আমি নিজের কন্ট্রোল ওর রুমে গিয়ে করতে পারবো না। তখন ও নিজের মতো, মানে হয় আমাকে বার করে দেবে কিংবা আমার থেকে বদলা নেবে, যাই ইচ্ছা করুক। মানে আমি বোঝাতে চাইছি যে ক্ষেত্র মানে কি হচ্ছে এমন একটা অঞ্চল যার মধ্যে আমরা নিজেদের প্রভাব বিস্তার করতে পারি। এটা হচ্ছে আমার ক্ষেত্র। আমি যেখানে দাঁড়াবো, ধরো এই রুমে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, ভিডিও বানাচ্ছি, যদি এই রুমে কেউ এখন আসে, আমি তাকে বলতে পারি যে এখন ভেতরে আসতে হবে না, তুমি বাইরে থাকো, কিংবা আমি বলতে পারি যে তুমি ভেতরে আসো কিন্তু আওয়াজ করবে না। মানে আমি নিজের প্রভাব বিস্তার করছি ওর উপরে, কারণ এখন এই রুমটা হচ্ছে আমার ক্ষেত্র, মানে এখানে আমি নিজের প্রভাবটা দেখাতে পারছি। একইভাবে তুমি যদি একটা আধানকে, ধরো আমার কাছে একটা পজিটিভ আধান রয়েছে, তুমি আধানকে ধরো, আমি একটা আধান এরকম আমার হাতে রয়েছে, আমি একে এই বোর্ডের উপরে রেখে দিলাম। এবার এই আধানটা কি করবে, নিজের আশেপাশে নিজেই একটা ক্ষেত্র বানিয়ে নেবে নিজের চারিদিকে। মানে এবার কিন্তু তুমি এটাকে থ্রি ডিতে ইমাজিন করো, 2Dতে না। কিন্তু আমি তো ছবি আঁকার জন্য কেবল আমাকে এই অংশ এরকম গোল করে আঁকতে হচ্ছে, এটা কিন্তু 2 ডাইমেনশনাল দেখতে লাগছে। কিন্তু আসলে কি হয়, তড়িৎ ক্ষেত্র আসলে 3 ডাইমেনশন হয়ে থাকে।
তড়িৎ ক্ষেত্র 3 ডাইমেনশনাল হয়ে থাকে। যেরকম মানে একটা বৃত্ত কিংবা একটা গোলক, এই দুটোর মধ্যে কি বৃত্ত হচ্ছে তোমার 2 ডাইমেনশনাল আর গোলক হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল, ওরকমই তড়িৎ ক্ষেত্র 3 ডাইমেনশনাল হয়, মানে চারিদিকে পুরো একদম এরকম করে। যদি এরকম একটা আধান এরকম জায়গায় থাকে তাহলে এর আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র হবে ওটা কিছুটা এরকম হবে, বুঝেছ? এবার এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ধারণা, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যাকে বলে। এবার দেখো এ নিজের আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে নিল। এবার এ কার উপর প্রভাব বিস্তার করতে পারবে? একটা আধান অন্য আধানের উপর। আমি যেরকম কি যখন কোনো মানুষ যদি ভেতরে আসে, আমি একটা মানুষ, অন্য কোনো মানুষ যদি ভেতরে আসে তাহলে আমি তার উপর প্রভাব বিস্তার করতে পারবো, ঠিক তো? তেমনই এ যেরকম একটা আধান, এই আধানও নিজে আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করেছে। এ কারণে এই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধান আসে, অন্য কোনো আধান যদি এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তখন এই যে আধান যে নিজে ক্ষেত্র তৈরি করেছে এদের উপর প্রভাব বিস্তার করতে পারবে। হয় এই যে এটা যদি ধনাত্মক আধান প্রবেশ করে এর ক্ষেত্রের ভেতরে, যদি ধনাত্মক আধান এসে প্রবেশ করে তখন এই কী করবে, একে বাইরের দিকে ঠেলা মারবে, নিজের ক্ষেত্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। যদি এর যে ক্ষেত্র এর মধ্যে যদি একটা ঋণাত্মক আধান এসে প্রবেশ করে তাহলে কি করবে, তাহলে এর নিজের দিকে টানবে। বুঝে ফেলেছ? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। এবার দেখো, এবার আমরা পড়বো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি জিনিস। আচ্ছা, প্রাবল্য মানে প্রাবল্যের ইংলিশ তোমার হচ্ছে ইন্টেন্সিটি, মানে কতটা তীব্র। এবার দেখো বলতে কি চাইছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি। দেখো প্রথম জিনিস আমরা কি বললাম, যে আমি যদি আমার কাছে একটা আধান যদি থাকে, ধরো প্লাস কিউ আমার কাছে আধান রয়েছে, প্রথম জিনিস আধান যদি থাকে তাহলে নিজের চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে নেবে, নিজের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে নেবে। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যদি কেউ জিজ্ঞেস করে যে এই তড়িৎ ক্ষেত্র একটা আধানকে তুমি এরকম রাখলে, এ নিজের আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করলো সেটার বিস্তৃতি কতটা। যেমন আমি এখন এই ঘরে রয়েছি, যদি বলি আমার ক্ষেত্র কতটা, আমি বলবো এখান থেকে এই টিভির অংশ থেকে ওই দরজা পর্যন্ত যেখানে ক্যামেরাটা রয়েছে, তাহলে এটা হচ্ছে মানে এরিয়া, আমি ডিফাইন করলাম যে এইটুকুনি হচ্ছে আমার এখন ক্ষেত্র। কিন্তু এই যে আধান, এর ক্ষেত্র কতটা, কত দূর পর্যন্ত। সায়েন্টিফিক্যালি মানে সায়েন্সের থিওরি অনুযায়ী কোনো ক্ষেত্র, কোনো একটা যেমন মাধ্যাকর্ষণ ক্ষেত্র হোক কিংবা তোমার তড়িৎ ক্ষেত্র, এদের যে বিস্তৃতি সেটা হয় অসীম পর্যন্ত। এটা হচ্ছে সায়েন্সে ধরে নেওয়া হয়। তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয়। এবার এর মানে হচ্ছে যদি এই আধানটা এখানে থাকে আর আমি ধরো এখান থেকে প্রায় অসীম দূরত্বে গিয়ে আমার হাতে যদি অন্য একটা অসীম দূরত্বে গিয়ে একটা আধান যদি আমি নিয়ে যাই আমার হাতে, তাহলে এই আধানের উপর তখনও এ ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সিম্পলভাবেই অসীম দূরত্ব পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করতে তো পারবে, মানে এর উপর নিজের প্রভাব বিস্তার করতে পারবে। আমাদের হাতে যে আধানটা রয়েছে এটা যদি এর থেকে কয়েক কোটি হাজার গুণ যদি কিলোমিটার দূরে থাকে তাহলেও এর উপর প্রভাব বিস্তার করতে পারবে, কিন্তু অবভিয়াসলি প্রভাবটা পরিমাণটা কম হবে অনেক, কারণ দূরত্ব যেহেতু বাড়ছে এ কারণে প্রভাব যেটা সেটা অনেক বেশি কমে যাবে। কিন্তু যদি কোশ্চেন তোমাকে দেয় এমসিকিউতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিস্তৃতি কত দূর পর্যন্ত হয়, তাহলে তুমি লিখবে অসীম পর্যন্ত। এবার এটা হয়ে গেল আমাদের থিওরিটিক্যাল পার্ট। এবার প্রথম জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী জিনিস। আচ্ছা, প্রথমে আমি একটা কিউ আধানকে রাখলাম, তাহলে কি হলো, এর নিজের আশেপাশে একটা তোমার তড়িৎ ক্ষেত্র তৈরি করে নিল, নিজের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে নিল। এবার পরপর যা বলছি সেগুলোকে ভালো করে শুনবে। নিজের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে নিল। এবার আমি কি করব, আমি ধরো এটা হচ্ছে তোমার আধান, এই যে এটা হচ্ছে তোমার কিউ আধান, ধরো এর থেকে আমি আর দূরত্বে এরকম জায়গায় একটা কিউ আধানকে আনলাম, এরকম জায়গায় একটা কিউ আধানকে আমি নিয়ে এসেছি প্লাস কিউ, বুঝেছো? এরকম জায়গায় আমি একটা প্লাস কিউ আধানকে নিয়ে এসেছি। এবার তুমি আমাকে বলো, তোমরা কুলম্বের সূত্র তোমরা পড়েছো, কুলম্বের সূত্র তোমাদের পড়া হয়ে গেছে, তাহলে এবার বলো যে এই আধানটার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই আধানের উপরে
এই আধানের উপরে এই আধান। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র জিনিসটা হলো, এই যে তড়িৎ ক্ষেত্র এই জিনিসটা তোমরা বুঝলে, এটার থিওরিটিক্যাল জিনিস। এবার তুমি সিম্পল বলো, তুমি তড়িৎ ক্ষেত্র এগুলো এখন তুমি বাদ দাও, তুমি এতক্ষণ যা পড়েছো, দুটো আধান যদি তুমি পাশাপাশি রাখো, তাদের মধ্যে একটা দূরত্ব তোমাকে যদি বলে দেওয়া হয়, তাহলে তুমি তো একটা অন্যটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা তুমি বলতে পারবে তো কুলম্বের সূত্র দিয়ে। সিম্পল। তাহলে আমি এখন কি করব, এই কিউ আধান এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমি বের করব। আচ্ছা, প্রথমে অভিমুখ। অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে, যেহেতু দুটোই পজিটিভ আধান, এ কারণে বাইরের দিকে মানে বিপরীত দিকে। তাহলে অভিমুখ আমি বের করে নিলাম। এবার ফোর্সের মান কত হবে? এফ ইজ ইকুয়ালস টু, ফোর্সের মান হবে এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ, ছোট কিউ পাই তাদের দূরত্বের স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের ফোর্স। এই প্লাস কিউ আধান, এই কিউ আধানের উপর যে ফোর্স অ্যাপ্লাই করেছে সেটার মান হচ্ছে তোমার এইটা। আর অভিমুখ কোন দিকে? যেহেতু দুটোই পজিটিভ, এ কারণে বাইরের দিকে। এবার তুমি আমাকে বলো, যদি এই প্লাস কিউ আধানের জায়গায় এই প্লাস কিউ আধানের জায়গায় যদি আমি একটা +1 কুলম্বের আধানকে আমি রাখতাম, +1 কুলম্বের আধানকে যদি আমি রাখতাম, তাহলে তার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হতো? সিম্পল, এখানে +1 কুলম্বকে রাখলাম, যেহেতু পজিটিভ, দুটোই পজিটিভ, এ কারণে অভিমুখ হবে বাইরের দিকে। অভিমুখ বের করে নিলাম। এবার ফোর্সের ভ্যালু কতটা হবে? ফোর্সের ভ্যালুর জায়গা কি হবে? এখানে কিউ এর জায়গায় আমি 1 রেখেছি, এ কারণে এখানেও আমি কিউ এর জায়গায়, এই ছোট কিউ এর জায়গায় আমি 1 বসিয়ে দেবো, ইন্টু 1। তার মানে একবারে এই। তাহলে এটা কি? এটা এই ফোর্সটা কিসের ফোর্স? এটা হচ্ছে এই যে 1 কুলম্ব চার্জ যখন আমি রেখেছি, তখন এই যে প্লাস কিউ আধান এই 1 কুলম্বের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে তার মান হচ্ছে এটা। আচ্ছা, এটা আমি এখন কেন বললাম? দেখো, আমরা যখন কোনো কিছুর রেট ধার্য করি, কোনো কিছুর রেট, যেমন ধরো উদাহরণ দিই, ধরো আমার কাছে একটা মাছ রয়েছে, আমি মাছ কিনতে যাবো বাজারে। ও কি সুন্দর মাছ! আচ্ছা, মাছ, এই হচ্ছে আমার মাছ। এবার ধরো মাছ, আমি বাজারে মাছ কিনতে যাচ্ছি। এবার দোকানদারকে গিয়ে আমি বলি, যদি জিজ্ঞেস করি যে মাছের দাম কত, দোকানদার আমাকে কি বলবে? ধরে নাও উদাহরণের জন্য 500 টাকা পার কেজি। 500 টাকা পার কেজি মানে কি? 1 কেজি এর দাম, 1 কেজি এর দাম 500 টাকা। এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে কি বলি? এটাকে বলা হয় রেট। মাছের রেট কত? 1 কেজি এর দাম 500 টাকা, বা একে আমরা লিখি কি করে? 500 টাকা পার কেজি। 500 টাকা পার কেজি, এটা হচ্ছে রেটের একক। ভালো করে জিনিসটা বুঝবে কেন বলছি। এটা হচ্ছে কি, এই টাকা পার কেজি, এটা হচ্ছে রেটের একক। এবার যদি আমি বলি যে আমার 3 কেজি মাছ আমি কিনবো, 3 কেজি মাছ আমি কিনবো, তাহলে আমি কি করব? এবার আমাকে তাহলে কত টাকা আমাকে দিতে হবে? সিম্পল, তুমি কি করবে? তুমি 3 কেজির সঙ্গে এই 500কে গুণ করবে। 3 কেজির সঙ্গে 500কে তুমি গুণ করবে, করার পরে যে উত্তরটা আসবে সেইটা ভালো করে দেখবে। আমি কেন এরকম বলছি? প্রথমে উত্তর কত আসবে? উত্তর হবে 1500 টাকা। 1500 টাকা। এটা কি? এটা হচ্ছে দাম। তুমি যতটা কিনবে তার দাম। তুমি যে পরিমাণ কিনতে চাও তার দাম হচ্ছে এত টাকা। ধরো তুমি 3টে মাছ কিনতে চাও, আমি ভালো করে লিখছি তাহলে বুঝতে পারবে। 3টে মাছ তুমি কিনতে চাও, রেট কত মাছের? রেট 500 টাকা পার কেজি। রেটের এককটাও খেয়াল রাখবে, টাকা পার কেজি, মানে প্রতি কেজির দাম হচ্ছে 100 টাকা। আর দাম কত? মানে আমি যে কিনতে চাই, আমি 3টে কিনতে চাই, তাহলে আমার কত টাকা আমাকে দিতে হবে? 1500 টাকা। টাকা, টাকা পার কেজি নয় কিন্তু, টাকা। আর কেন টাকা পার কেজি এরকম না কেন, এটা তুমি নিজেই বুঝতে পারছো, আমাকে কিছু বলার দরকার নেই। এখানে আমি কি বোঝাতে চাইছি? একটা রেট একটা জিনিস, দাম আর একটা জিনিস। রেট একটা জিনিস আলাদা, দাম একটা জিনিস। দুটো সম্পর্কিত কিছু করে সম্পর্কিত, কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা। বুঝতে পারছো?
তাহলে এবার তুমি এখানে দেখো, এখানে যেটা বললাম যে একটা বস্তু 1 কুলম্বের আধানের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে ভ্যালু। এবার যদি বলি একক কত হবে, একক কি হবে, এর একক হবে কি নিউটন, যেহেতু বলের একক নিউটন। এবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, যদি তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বইতে যে সংজ্ঞা দেওয়া আছে তুমি যদি সেটা দেখো, তাহলে সেটা বলবে যে কোনো আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসা হলে ওই বিন্দুতে, আচ্ছা সরি, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হলে তার উপর যতটা বল প্রয়োগ হয় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সংজ্ঞা, এটা সংজ্ঞাটা তুমি নিশ্চয়ই পড়েছো বইতে। এবার জিনিসটা বলতে কি চাইছে দেখো, এই 1 কুলম আধানকে আনলাম, তার উপর এতটা ফোর্স অ্যাপ্লাই হলো, ঠিক আছে। এবার তুমি প্রথমে এখানে দেখো যে ধরো তোমার কাছে তোমাকে আগে দোকানদার, তুমি প্রথমে দোকানদারকে কি বলবে, আমি 3 কেজি মাছ কিনতে যাই, ভালো করে বুঝবে। তুমি ধরো রেট তুমি জানো না, রেট এই যে 500 টাকা এটা তুমি জানো না, তুমি দোকানে প্রথমবার গেছো, তুমি জানো না 500 টাকা। তুমি কি বললে, তুমি দোকানদারকে একবারে বললে যে দাদা আমাকে এক কাজ করুন, আমাকে 3 কেজি মাছ দিয়ে দিন, আমাকে 3 কেজি মাছ দিন, আর কত দাম হচ্ছে বলুন। তাহলে কি হলো, 3 কেজি মাছ তোমাকে দিল, তোমাকে 3 কেজি মাছ মানে ওই যাই হোক 3 কেজি মাছ তোমাকে দিয়েছে, তোমাকে বললো দাম হচ্ছে 1500 টাকা, তোমাকে দাম বললো 1500 টাকা। তাহলে এবার তুমি কি করবে দেখো, 3টে মাছের দাম বা 3 কেজি মাছের দাম 1500 টাকা, এটা তুমি জানতে পারলে, তোমাকে বললো। এবার তোমার বাবা জিজ্ঞেস করলো মাছের রেট কত ছিল, এবার তুমি কি করবে বাড়ি এসে, তুমি তো দোকান থেকে কিনে নিয়ে এলে, এবার তুমি তো রেট জানো না, তুমি কি করবে, সিম্পল, তুমি একে 3 দিয়ে ভাগ দিয়ে দেবে, 3 কেজি দিয়ে ভাগ দিয়ে দেবে, কারণ 3 কেজির দাম হচ্ছে 1500 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 500 টাকা পার কেজি, টাকা পার কেজি, 3 দিয়ে তুমি ভাগ দিয়ে দিলে। একইভাবে এখানেও তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার দাম, এটা হচ্ছে দাম, দামের সঙ্গে তুমি একে মানে তুলনা করতে পারো, এটা হচ্ছে দাম, এখানে রাখলে কতটা দাম হবে সেটা। আর রেট কতটা, রেট কতটা, এই বিন্দুর রেট কত, ধরো এখানে 1 কেজির জায়গায় এখানে ধরো 3 কুলম্বের একটা আধান, তাহলে বুঝতে আরো সুবিধা হবে, ধরো 3 কুলম্বের আধান যদি তুমি এখানে রাখতে, তাহলে এখানে ফোর্স কত হতো, কিউ ইন্টু 3, তাহলে এটা হয়ে গেল দাম। তুমি এখানে 3 কুলম্বের চার্জ তুমি যদি এখানে রাখো, তাহলে এখানে যেটা তুমি পেলে এটা হচ্ছে ফোর্স, এই বিন্দুতে ফোর্স কতটা, এটা হচ্ছে তুমি এটা পেয়ে গেলে। এবার যদি তোমাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত এই বিন্দুতে, এই যে বিন্দু যেখানে আমরা কথা বলছি এতক্ষণ ধরে, মানে কিউ এর থেকে আর দূরত্বে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তুমি এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে তুমি তুলনা করো রেটের সঙ্গে, এতক্ষণ ধরে যে রেট করে আসছো সেই রেটের সঙ্গে তুলনা করো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে রেট কোথায়, এই বিন্দুতে, এই বিন্দুর রেট, মানে এই বিন্দুতে মানে প্রতি 1 কুলম্বে কতটা করে ফোর্স অ্যাপ্লাই হয়, প্রতি 1 কুলম্বে যে পরিমাণ ফোর্স এই বিন্দুতে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে কি, এখানে যদি 1 কুলম্ব চার্জ থাকতো তাহলে তার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হতো সেইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমি কি লিখতে পারি, এখানে ফোর্স আমি বের করে নিলাম, এটা হচ্ছে ফোর্স। যদি বলে এই বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তাহলে তুমি বলবে ই, একে ই দিয়ে লেখা হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে লেখা হয়, ই সমান সমান তাহলে কি হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু, আচ্ছা এর আগে আমি একবারে লিখি ছোট করে, যে এটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, আমার মানে উপরের দিকে হলো। আচ্ছা এখানে ই কত হবে, আচ্ছা ই মানে তুমি বুঝতে পারছো তো, ই মানে কি হবে, এখানে হবে ফোর্স বাই চার্জ, চার্জ কত 3 কুলম্ব, আচ্ছা ফোর্স বাই চার্জ মানে এখানে যে পরিমাণ চার্জটা রেখে আমি এক্সপেরিমেন্ট করছি তাতে যে ভ্যালুটা, তাতে যে ফোর্সটা বেরিয়েছে সেইটা, আর যে চার্জ, যেটুকুনি চার্জ দিয়ে আমি এখানে কাজ করছি সেটা দিয়ে আমি ভাগ দিয়ে দেবো। তাহলে আমি এটাকে, এই যে আমি এফকে মানে যে ফোর্সকে আমি যদি কিউ দিয়ে ভাগ দিই, তাহলে আমি কী পাবো, যে প্রতি 1 কুলম্ব, একক ধনাত্মক আধান মানে কি 1 কুলম্ব, আর ধনাত্মক কথাটা ব্যবহার কেন করা হয় ওটা পরে বলছি, তার আগে তুমি এটা ভাবো যে 1 কুলম্ব মানে +1 কুলম্ব, যে 1 কুলম্বে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এ কারণে আমি এফকে কিউ দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে কি হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 3/r স্কোয়ার
বাই কত হবে কিউ, কিউ কত 3, 3 কুলম্বের চার্জে রেখেছি তাই, তাহলে এখানে 3 আর 3 কাটা যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট। কোনো এক্সাম পরিষ্কার করে পরের বিষয়ে লিখবো, এখন শুধু বোঝানোর জন্য বলছি। তাহলে কী হবে কিউ বাই আর স্কোয়ার। এর একক কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হবে নিউটন পার মিটার, নিউটন পার কুলম্ব। কেন, ফোর্সকে আমি চার্জ দিয়ে ভাগ দিয়েছি, এ কারণে একক কীরকম হবে নিউটন, উপরে নিউটন নিচে কুলম্ব। এটা হয়ে গেছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। জিনিসটা কি করে ক্যালকুলেট করব, এরপরে কয়েকটা কোশ্চেন দেবো, ইজি কোশ্চেন, সেগুলোকে করলে আমরা বুঝতে পারবো, আরও বেশি ক্লিয়ার হবে। তার মানে কি, তার মানে আমি যদি লিখি ভালো করে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর যে সমীকরণ হবে সেটা হবে এরকম এফ বাই কিউ, বোঝা গেল। আর যেটা বেশি কমনলি ইউজ হয় সেটা হচ্ছে কিছু না, এফ সমান সমান তোমাকে ফোর্স জানতে চাইবে, তোমাকে তড়িৎ ক্ষেত্র বলে দেবে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই, তোমাকে বলবে ওখানকার যে ফোর্স সেটা তুমি নির্ণয় করো, তাহলে হবে এই সূত্রটা বেশি আমাদের কাজে লাগে। সেম জিনিস আমি শুধু এখান থেকে এখানে লিখেছি যাতে এটা মাথায় থাকে, এফ সমান ই কিউ, দেখতে সুন্দর এ কারণে, উপর নিচে ভাগ এটা দেখতে বেশি ভালো লাগে না, এটা দেখতে সুন্দর এ কারণে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সূত্র, খুবই ছোট দেখতে কিন্তু খুবই ছোট লাগে, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি এই সূত্রটা। তাহলে এখানে এগুলো কী জিনিস, কোনটাকে কি বলে, ভালো করে একবার করে লিখে দিচ্ছি যে কোনটাকে কি বলা হচ্ছে। এখানে এই যে আধান, এটা কি, এটা হচ্ছে টেস্ট চার্জ, অথবা তুমি বলতে পারো যে আধানকে তড়িৎ ক্ষেত্রে আনা হয়েছে। আর এটা হচ্ছে আধানটির উপর যতটা বল প্রয়োগ হচ্ছে, আধানটির উপর তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করে। আর এটা হচ্ছে ওই বিন্দু মানে এই কিউ আধানকে তুমি তড়িৎ ক্ষেত্রে যে বিন্দুতে রেখেছো, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এফ সমান ই কিউ। এর আগে ধরো কয়েকটা ছোট কোয়েশ্চেন করবো। দেখো, ধরো তোমার কাছে এরকম তড়িৎ ক্ষেত্র, তোমাকে হয়তো কোশ্চেনে এভাবে দেখিয়ে দেবে সমতড়িৎ ক্ষেত্র। সমতড়িৎ ক্ষেত্র কি জিনিস? আচ্ছা, তার আগে আমার ছোট এমনি কোয়েশ্চেন করে নিই সুষম তড়িৎ ক্ষেত্রের আগে। ধরো আচ্ছা, তার আগে এটা দেখো যে তোমার এখানে এই যে তুমি জানো কি এই যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে কিসের জন্য? আচ্ছা, আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করছি, সেগুলো তুমি এক এক করে উত্তর দেবে নিজের মনে, কিংবা তুমি কমেন্টেও লিখতে পারো। প্রথমে বলো এই তড়িৎ ক্ষেত্র কার জন্য তৈরি হয়েছে? এই যে তড়িৎ ক্ষেত্র, এটা কার জন্য তৈরি হয়েছে? এই আধানের জন্য, ঠিক আছে। এবার বলো, এই যে এখানে আমি যদি একটা আধান এনেছি, 3 কুলম্বের একটা আধান আমি এখানে এনেছি, তাহলে এই কুলম্বের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। সেই ফোর্সটা কার জন্য অ্যাপ্লাই হবে? এর উপর কে ফোর্স অ্যাপ্লাই করছে? উত্তর হচ্ছে এই চার্জ। এবার ধরো তুমি বলো যে আমি কি এটা বলতে পারি যে এই 3 কুলম্ব, আমি যদি ভাবো জানি না এখানে যে প্লাস কিউ আধান আছে, আমি জানি না, আমি কেবল জানি যে এই যে বিন্দু, তোমাকে যদি কোশ্চেনে বলে যে এই যে বিন্দু তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই, তোমাকে বলে দিয়েছে ই, ভ্যালুটা হচ্ছে ই, তোমাকে বলে দিয়েছে। এই দূরত্ব এইসব কিচ্ছু আমি জানি না, দূরত্ব কত আমি এইসব কিচ্ছু জানি না। আমি জানি যে এখানে তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্রের একটা মান আছে ধরো 5 নিউটন পার কুলম্ব, এটা তোমাকে বলে দিয়েছে কোশ্চেনে। আর তুমি জানো তুমি একটা 3 কুলম্বের আধানকে তুমি এই বিন্দুতে নিয়ে এসেছো। এবার তুমি বলো, তুমি একটা সূত্র জানো যেটা হচ্ছে এফ সমান কিউ ই,
বা ই কিউ। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই বিন্দুতে, এই যে বিন্দু, এই বিন্দুতে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে এর উপরে, এই 3 কুলম্ব চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে তুমি কি ইজিলি বের করতে পারবে না? তুমি কেবল এফ সমান সমান লিখবে ই কিউ, যে মান দেওয়া আছে 5 দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, আর এখানে কিউ এর মান দেওয়া আছে, তুমি এখানে করবে 5 ইন্টু 3, ব্যাস, যেটা উত্তর আসবে 15 নিউটন। তার মানে কি, তোমার এখানে যে কোন চার্জের জন্য, কোন আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, কত, আর সেই আধান থেকে কতটা দূরত্বে তুমি চার্জকে আনছো, এটা তোমার কোশ্চেনে কাজে লাগবে না। কোশ্চেন যদি কিছু বলে দেওয়া না হয়, কোশ্চেন যদি কেবল তোমাকে ই বলে দেয়, তোমাকে এটা বলে দেওয়া হয়, তাহলে তোমার ওইসব ভাবতে হবে না যে কত দূরত্বে রয়েছে, মানে যে যার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, যে আধানের জন্য, তার আধান কতটা, তার আধানের পরিমাণ কত কুলম্ব, কিংবা তার থেকে এই বিন্দু কত দূরে আছে, এই সমস্ত কিচ্ছু তোমাকে ভাবতে হবে না যদি তোমাকে কোশ্চেনে ই আর এটা দেওয়া হয়ে যায়। তাহলে আমরা ছোটো একটা কোশ্চেন করি, আমার পুরো আগের মতো করতে হবে, বাজে লাগছে। আর হবে না? আচ্ছা ঠিক আছে, কী করে। আচ্ছা, আশা করছি এই জিনিসটা নিশ্চয়ই বুঝেছো যে এখানে কী বলতে চাইছি। তাহলে তুমি সূত্র মনে রাখবে এফ সমান ই কিউ। প্রথমে কনসেপ্ট যে তড়িৎ ক্ষেত্র কী জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার কী করে করতে হয়, কী করে নির্ণয় করতে হয়। আর যদি কোশ্চেন তোমাকে এগুলো বলে দেয়, ই আর কিউ বলে দেয়, তাহলে তোমার এফ যদি বের করতে হয়, তাহলে তোমাকে আর তখন আর দেখতে হবে না, তখন আর তোমাকে ই নিজে থেকে বের করতে হবে না, তখন বলেই দিচ্ছে তোমাকে। কিন্তু যদি না দেওয়া থাকে, যদি তোমাকে কেবল বলে যে ধরো একটা প্লাস কিউ আধান রয়েছে, তার থেকে আর দূরত্বে, তার থেকে আর দূরত্বে তোমাকে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, কারণ প্লাস কিউ আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, আর এই তড়িৎ ক্ষেত্রে তাহলে এই বিন্দুতে, এই যে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে তুমি সিম্পল যেভাবে আমরা আগে করেছিলাম, যেভাবে এখানে করেছিলাম, তুমি এইভাবে এটা বের করে নিতে পারবে। আচ্ছা, বোঝা গেল? তাহলে একটা কোশ্চেন তুমি সলভ করে দেখো। ধরো তোমাকে বললাম এখানে একটা বাক্স রয়েছে, এরকম বাক্সের চার্জ হচ্ছে 5 কুলম্ব, বাক্সের চার্জ হচ্ছে 5 কুলম্ব। ধরো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ধরে নাও 15 কুলম্ব। তাহলে এক কাজ করি, এটাকে আমি ছোটো করে ছোটো কয়েকটা কোশ্চেন দেবো, নিজেও করো, তাহলে তোমাদের জিনিসটা বোঝা ফাস্ট হবে। কি তাহলে এখানে বলো তুমি, আচ্ছা তোমাকে 3-4টে কোশ্চেন দিচ্ছি এরকম। ধরো এই একটা বিন্দু, এখানে তোমার 3 কুলম্বের চার্জ রাখা রয়েছে, এখানকার এই বিন্দুর যে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে তোমার 5। সেম কোশ্চেন ছিল আগে যা। আর একটা কোশ্চেন, ধরো এখানে যে ফোর্স, মানে এই বিন্দুতে যে তড়িৎ বল, মানে এখানে একটা আধান ধরো 5 কুলম্বের আধান রাখা হয়েছে, এর উপর 25 নিউটনের বল প্রয়োগ হচ্ছে। 25 নিউটন তুমি মেপে দেখলে, যেখানে 5 কুলম্বের চার্জ যদি আমি এখানে রাখি, তাহলে এখানে তার উপরে 25 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কত, এখানকার ই কত, এখানে এফ কত, এটা হচ্ছে কোশ্চেন, এফ কত, এখানেও এফ কত, এগুলো বের করো। খুবই ইজি, খুবই সহজ। আর তাহলে আর একটা কোশ্চেন দিই সহজ ওখানে। তো ধরো ই একটা বিন্দু, এখানে ধরো কিউ পরিমাণ চার্জ আমি রেখেছি, কিউ বের করতে হবে। কি এখানে ই ধরো 10 একক কী হবে, নিউটন পার কুলম্ব। আর এখানে ধরো এর উপর যে ফোর্স সেটা হচ্ছে 35 নিউটন। তাহলে কিউ কত বের করতে হবে। তাহলে সিম্পল, কিছুই না, তোমরা নিজেরা এতক্ষণ হয়তো মুখেই করে ফেলেছো, খাতাও দরকার হয়নি। এগুলো কেবল করাচ্ছি যাতে একটা মানে ডেভেলপ হয় যে কোশ্চেন কীরকম আসতে পারে। এর থেকে বেশি কঠিন কোশ্চেন আসবে না। প্রথম কথা তোমাদের এমসিকিউ, এর থেকে কেবল তোমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। আগে ছিল যখন পুরো লিখে করতে হতো, তখন বিভিন্ন ধরনের কঠিন আরও কঠিন কোশ্চেন ঠিক না, মানে থিওরিটিক্যাল কোশ্চেন, এটা প্রমাণ করো, এই প্রমাণ করো, মানে এরকম করে তোমার 3-4 পৃষ্ঠা ধরে এগুলো লিখে করতে হতো। কিন্তু এখন তোমাদের বেসিকলি থিওরিটিক্যাল কোশ্চেন এমসিকিউতে সেরকম দিলে খুবই সহজ হয়। আর বেশিরভাগ যেগুলো হবে সেগুলো নিউমেরিক্যাল, মানে এরকম অঙ্কের টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হবে তোমাকে এরকম। তাহলে কেবল এই সূত্র মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করে বের করব, এখানে আমি কি বের করব, এফ।
এফ মানে কি ই কিউ, ই কিউ, তার মানে এখানে ফোর্স কত হবে, এই বিন্দুর উপর ফোর্স কত হবে। আচ্ছা এটা কিন্তু আমি দিক জানি না, তড়িৎ ক্ষেত্র কিসের জন্য তৈরি হয়েছে যদি অভিমুখ জিজ্ঞাসা করে তাহলে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ তোমাকে বলে দেবে, বুঝেছো, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ তোমাকে বলে দেবে। আর এখানে তারপরে তোমাকে দেখতে হবে, সেটা তোমাদের আগে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, তার আগে তুমি কেবল ভ্যালু বার করো যে একটা চার্জের উপর যে আধান, ধরো কি বলছি, ধরো এখানে এই যে আমি আধানটা রেখেছি এর উপর, আচ্ছা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমি বুঝছি, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা আমি বুঝতে পারছি যে ফোর্স তো অ্যাপ্লাই হচ্ছে নিশ্চয়ই, সেটা আমাকে বলেও দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে এই ফোর্সের অভিমুখ কোনটা, আমি এই কোশ্চেনগুলোতে একটা অভিমুখ বলে দিইনি, আর অভিমুখটা এখনো দেখাইনি যে অভিমুখ আমরা কি করে বের করব। এখন তুমি এই কটা কোশ্চেনে কেবল ভ্যালু বার করো, যে যেটা চেয়েছে এখানে, যখন ফোর্স চেয়েছে এখানে ইলেকট্রিক ফিল্ড চেয়েছে, তুমি কেবল ভ্যালুটা এখন বের করো। তাহলে এখানে ফোর্স কত হবে, 5 গুণ 15, তার মানে 75 নিউটন। এখানে ফোর্স কত হবে, ই ইন্টু সি, 5 ইন্টু 3, 15 নিউটন। এখানে কি চেয়েছে, এখানে ইলেকট্রিক ফিল্ড চেয়েছে, তার মানে আমরা কি জানি, এফ সমান ই কিউ, কি কি দেওয়া আছে, এফ দেওয়া আছে 25, ই ইন্টু কিউ দেওয়া আছে 5, ই সমান সমান 5, একক কি হবে, নিউটন পার কুলম্ব। এখানে কি হবে, এখানে দেখো সেম জিনিস, এফ সমান সমান ই কিউ, তাহলে এখানে কি লিখতে পারি, এফ মানে কত 35, ই কত 10 ইন্টু কিউ, কিউ বের করতে হবে, কিউ সমান 3.5 কুলম্ব, হয়ে গেল। এই হচ্ছে আমাদের তোমার ইন সিম্পল অঙ্ক যেভাবে দিতে পারে। এবার অভিমুখ কি করে বের করব, অভিমুখ কোন দিকে হবে, দেখো এটা তো তুমি বুঝতেই পারছো যে এখানে আমি আধানটাকে রেখেছি, আধানটাকে আমি এখানে রেখেছি, তার মানে আধানের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার ফোর্স একটা ভেক্টর রাশি, তার মানে ফোর্সের একটা নির্দিষ্ট অভিমুখ রয়েছে, কিন্তু এখানে আমি কোথাও ফোর্সের অভিমুখ দেখাইনি, কোথাও ফোর্সের অভিমুখ এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, কোন দিকে হবে, আমি ফোর্সের অভিমুখ দেখাইনি। এবার দেখো আমরা অভিমুখটা বের করবো কী করে, আবার আমরা প্রথম কোশ্চেনটায় চলে আসি। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে অভিমুখ কোন দিকে, আরে কি অভিমুখ কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হয় সেটা আমরা এখন দেখব। প্রথম জিনিস তুমি খেয়াল রাখবে যে আরে আরে লিখে দিয়ে যায় তড়িৎ ক্ষেত্র, রে বাবা রে তড়িৎ ক্ষেত্র, কি ডয়সন, কি সুন্দর ডয়সন লিখেছি, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এটা কি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এর মানে কি, ভেক্টর রাশি মানে কি, ভেক্টর রাশি মানে বলতে হবে, ভেক্টর রাশি মানে বলতে হবে যে ভেক্টর রাশি কি জিনিস। যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তুমি এক কাজ করো, তুমি ছোট্ট করে 1 গ্লাস জল নাও, যদি তোমাকে এখন বলতে হয়, মানে বুঝছো, যদি তোমাকে বলতে হয় যে ভেক্টর রাশি কাকে বলে, এটা যদি তোমাকে বলতে হয় এখন, তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা জলের ছোট্ট করে একটা শিশি নাও, তার মধ্যে জল ভরো, তার মধ্যে 2 চামচ গোবর দাও, দিয়ে গুলে, তারপরে বললাম না তোমরা নিজেরা জ্ঞানী আছো কী করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে কি অভিমুখ আর মান দুটোই রয়েছে। আমরা এই কোশ্চেনগুলোতে কেবল আমরা ফোর্স, দেখো আমরা এইটুকু জানি, ফোর্স ভেক্টর রাশি এইটুকুনি আমরা জানি, এটাও জানতে হবে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও একটা ভেক্টর রাশি। এবার অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা কি করে নির্ণয় করব সেটা দেখার বিষয়। আচ্ছা এইটুকু জানো ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, অভিমুখ কি করে বের করব, অভিমুখ নির্ণয়, অভিমুখ বের করার পদ্ধতি। আচ্ছা প্রথমে আমরা কনসেপচুয়ালি জিনিসটাকে দেখি যে অভিমুখটা কি, কোন দিক, কখন কোন দিকে আসছে, এটাকে আমরা কনসেপচুয়ালি দেখি, তারপর একটা ট্রিক বলে দেবো, ট্রিকও ঠিক না তোমরা নিজেরাই বুঝতে পারবে, তুমি কেবল ওই জিনিসটা বসাবে, মান বসাবে, হয়ে যাবে, ট্রিকটাও দেখিয়ে দেবো। তাহলে প্রথমে কনসেপচুয়ালি ধরো এই তোমার কাছে প্লাস কিউ চার্জ রয়েছে, আর তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞায় কি বলা রয়েছে, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞায় বলা হয়েছে যে একটি একক ধনাত্মক আধানকে আনতে হয়। আমি বললাম না যে তোমাকে পরে বলবো যে একক ধনাত্মক আধান কেন, এক বুঝছি যে কোনো কিছুর রেট, আমরা কি বললাম ইলেকট্রিক ফিল্ড
রেট, রেট বোঝায় যে কোনো বিন্দুতে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে 1 কুলম্বের জন্য, মানে রেট বোঝাচ্ছে। এখানে রেট বোঝানোর কারণে এক কুলম্বকে আনছি, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ধনাত্মকই কেন, ঋণাত্মক কেন নয়? দেখো, মাছের রেট যখন আমরা হিসাব করি তখন আমি কি বলি, মাছের রেটের সংজ্ঞা কি? মাছের রেটের যে সংজ্ঞা তার মানে কি, সেটা হচ্ছে কি প্রতি 1 কেজি, মানে 1 কেজি এর দাম, 1 কেজি মাছের দাম কত, সেটা হচ্ছে মাছের রেট, মানে 1 কেজি মাছের দাম হচ্ছে মাছের রেট। এবার দেখো ভর, যেটা কেজি কি, ভর তো। মাছের ভর কি হয়, ভর কি ঋণাত্মক হতে পারে? ভর ঋণাত্মক হয় না। এ কারণে আমাদের ভাবতে হয় না যে ঋণাত্মক 1 কেজি বা ধনাত্মক 1 কেজি এরকম বলার দরকার হয় না। তোমাকে মাছের দাম তো এরকম বলার দরকার হয় না নিশ্চয়ই, যে ধনাত্মক 1 কেজি মাছের দাম হচ্ছে এত 500 টাকা, তার মানে মাছের রেট হচ্ছে 500 টাকা। কিন্তু তড়িতের ক্ষেত্রে, মানে আধানের ক্ষেত্রে, তড়িৎ আধানের ক্ষেত্রে আধানের প্লাস বা মাইনাস হয়ে থাকে, এটা তুমি জানো নিশ্চয়ই। এ কারণে আমরা কি করি, যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক দুটো আধানই হয়ে থাকে, এ কারণে তুমি দেখবে যে বেশিরভাগ যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এই চ্যাপ্টারে, যে সংজ্ঞাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সংজ্ঞায় আমরা এই পজিটিভকে নিয়ে থাকি। সংজ্ঞার ক্ষেত্রে, ফিজিক্সের কোনো সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা এই পজিটিভ জিনিসটাকে নিয়ে থাকি। কোনো কিছু ডিফাইন করার ক্ষেত্রে, কোনো কিছু যখন ডিফাইন করি, কেবল সংজ্ঞা না, কোনো রাশিমালা যখন ডিফাইন করি, কোনো সূত্র যখন ডিরাইভ করি, তখন আমরা ধনাত্মক আধানকে নিয়ে থাকি, আমরা ঋণাত্মক আধানকে তখন নিই না, ঋণাত্মক আধানকে নিই না। কারণ কি, দেখো ঋণাত্মক আর ধনাত্মক আধান মিলে পার্থক্য কি হয়, তুমি ধরো সেম মানের প্লাস কিউ আর মাইনাস কিউ, ধরো এই দুটো নিয়ে তুমি গণনা করছো, ক্যালকুলেশন করছো, তাহলে কি হয় দেখো, যখন তড়িতে তুমি আরও পরে বুঝতে পারবে ভালো করে, যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, যে এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটাকে নিয়ে কাজ করতে পারো। যদি দুটোর মান সেম হয়, কেবল সাইন আলাদা হয়, তাহলে দুটোকে নিয়ে তুমি কাজ করতে পারো, তুমি রেজাল্টে সেরকম কোনো গণ্ডগোল দেখবে না। কিন্তু মানে মানের ক্ষেত্রে, ফোর্সের যে ভ্যালু, সেই ভ্যালুতে তুমি কোনো গণ্ডগোল আসতে দেখবে না, ভ্যালুতে কোনো গণ্ডগোল হবে না তুমি কোনো গণনা করলে। কিন্তু গণ্ডগোল কোথায় হবে, অভিমুখে। অভিমুখগুলো, এই যে যেহেতু ফোর্সের তুমি কুলম্বের মান একই, মানে চার্জের মান একই, কিন্তু সাইন আলাদা, এই কারণে যে অভিমুখ হবে, অভিমুখগুলো চেঞ্জ হয়ে যাবে। কেবল এই জন্য অভিমুখের, এই কারণেই অভিমুখ ছাড়া অন্য কোনো যেহেতু অসুবিধা হয় না, এ কারণে সংজ্ঞার ক্ষেত্রে কেবলমাত্র পজিটিভ আধানকে নেওয়া হয়ে থাকে। এবার তুমি ধরো, যেহেতু সংজ্ঞা হিসেবে আমি তাহলে কী নেব, একটা +1 কুলম্ব আধানকে আমি নিচ্ছি। এবার তুমি ফোর্স কতটা অ্যাপ্লাই করবে সেটা তো তুমি কুলম্বের সূত্র থেকে বের করতেই পারো। তারপর ফোর্স তুমি একবার বের করে নিলে, এর উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করবে সেটাকে তুমি 1 দিয়ে ভাগ দিয়ে দেবে, তাহলে তুমি কি পেয়ে যাবে, ই পেয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড তুমি এই বিন্দুতে পেয়ে যাবে। এবার ফোর্সের অভিমুখ কোনটা হবে, যদি বলি ফোর্সের অভিমুখ কোন দিকে হবে, তাহলে তুমি কি বলবে, তুমি যেহেতু এটাকে দেখতে পাচ্ছ যে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি হবে, বাইরের দিকে, এই দিকে, ঠিক আছে। এবার তুমি এই সমীকরণটাকে ভালো করে দেখো, এফ ই কিউ, কিউ তো তোমার চার্জ, আধান তো একটা ভেক্টর, আধান একটা তোমার স্কেলার রাশি, আধানের অভিমুখ নেই, আধানের মান আছে, আধানের মান পজিটিভ নেগেটিভ এরকম হতে পারে, কিন্তু আধান অভিমুখ নেই আধানের, তাই তো। এবার দেখো, তুমি যখন এটা তুমি ভেবে দেখো, এখানে কিউ মানে হচ্ছে যে আধানটাকে তুমি এখানে আনছো, ভালো করে বুঝবে, তুমি যে আধানটাকে এখানে আনছো, ঠিক আছে, তুমি যে আধানটাকে এখানে আনছো সেটা হচ্ছে কিউ। প্রথম জিনিস দেখো, তুমি একটা প্লাস কিউ আধানের জন্য তোমার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার তুমি এই তড়িৎ ক্ষেত্রে যখন একটা 1 কুলম্বের আধানকে এনেছো, তখন তার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, সেই ফোর্সকে তুমি 1 দিয়ে ভাগ দিলে তুমি পেয়ে যাবে ই। আমি কেবল ভ্যালুর কথা বলছি, যদি ভ্যালুর কথা বলি তাহলে এই ফোর্সকে তুমি 1 দিয়ে ভাগ দিয়ে দিলে পেয়ে যাবে ই। অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে, তুমি দেখো এটা প্লাস, এটা হচ্ছে তোমার প্লাস, দুটোই প্লাস, তাহলে 1 কুলম্বকে তুমি আনলে, তার উপর যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, +1 কুলম্বকে আনলে তার উপর যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তার মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই দিকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এই দিকে। এবার তুমি বলতে পারো যে তড়িৎ ক্ষেত্র আর ফোর্সের অভিমুখ তো তার মানে একই হবে, এই কথাটা কিন্তু একদম ঠিক নয়। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কিন্তু যদি তোমাকে একবার বলে দেওয়া হয় কোনো কোয়েশ্চেনে, তাহলে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেটা কিন্তু ফিক্সড হয়ে যায় সেই দিকে,
কিন্তু ফোর্সের যে অভিমুখ সেটা চেঞ্জ হতে পারে। কি করে তুমি দেখো, এবার ধরো এটা আমি ডিফাইন করে নিলাম যে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, কারণ এখানে যদি আমি একটা +1 কুলম্বকে আনি তাহলে তার উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা এইদিকে হচ্ছে, এই কারণে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এইদিকে। এবার যদি ধরো আমি এখানে একটা -2 কুলম্বের আধানকে আমি আনলাম, বা ধরো না আমি -1 কুলম্বের আধানকে যদি আমি আনি, -1 কুলম্বের আধানকে যদি আমি আনি, তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র কিন্তু চেঞ্জ হবে না, তড়িৎ ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ হবে না এই বিন্দুতে। এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র ফিক্সড, তড়িৎ ক্ষেত্র মানে ই এখানের ফিক্সড, এখানে ইটা ফিক্সড, ই এর মান হচ্ছে তোমার ই, ধরো এর মান হচ্ছে ই, আমি ধরে নিলাম এটা তো ভেক্টর, এর মান মড দিয়ে এটা ধরো ই বলে দেওয়া হয়েছে। তাহলে এই যে এখানকার যে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু ই ফিক্সড। একইভাবে এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেটা কি ছিল, আগে এই দিকে ছিল তো এখনো এই দিকেই থাকবে, মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখও চেঞ্জ হবে না, মানে তড়িৎ ক্ষেত্র পুরো ফিক্সড। কিন্তু এখানে দেখো ফোর্সের যে ভ্যালু, ভালো করে দেখবে আগে কত ছিল, আগে ফোর্সের ভ্যালু কত ছিল, যখন এটা +1 কুলম্ব ছিল তখন ফোর্সের ভ্যালু ছিল ই ইন্টু কিউ, মানে ই ইন্টু 1, ই ইন্টু 1, এটা হচ্ছে ফোর্সের ভ্যালু ছিল। এবার যখন তুমি এখানে এটাকে ধরো -1 কুলম্ব তুমি এখানে আধান ধাপ ব্যাং -1 কুলম্বের আধানকে তুমি যখন এখানে আনলে, -1 কুলম্বের আধানকে আনলে, তখন দেখো তখন কিন্তু ফোর্সের অভিমুখ হয়ে যাবে এইদিকে, তুমি বুঝতেই পারছো কুলম্বের সূত্র অনুযায়ী ফোর্সের অভিমুখ হয়ে যাবে এইদিকে, মানে আকর্ষণ করবে, যেহেতু এ প্লাস চার্জই রয়েছে, তার মানে ফোর্সের অভিমুখ চেঞ্জ হয়ে গেল, ফোর্সের অভিমুখ এবার হবে এইদিকে। ফোর্সের ভ্যালু কত হবে, ফোর্সের ভ্যালু কিন্তু এখনো ই আছে, ভ্যালুর কথা বলছি কেবল, ফোর্সের ভ্যালু কিন্তু ই আছে, কারণ ই ইন্টু 1, এখানে ফোর্সের অভিমুখ চেঞ্জ হয়ে গেল, যেহেতু নেগেটিভ চার্জ ফোর্সের অভিমুখ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফোর্সের ভ্যালু এখনো ই রয়েছে। কিন্তু যদি আমি এরকম ভেক্টর ফর্মে একে লিখি তখন আমাকে কি লিখতে হবে, এই ভেক্টর ফর্মে যদি আমি লিখি তখন আমাকে লিখতে হবে এইভাবে, এফ সমান সমান নেগেটিভ অফ ই, এটা তুমি বুঝতেই পারছো, ভ্যালু সেম কিন্তু দুটো বিপরীত দিকে হলো। এবার ধরা যাক এখানে যদি একটা তড়িৎ ক্ষেত্র ধরো -q চার্জের জন্য তৈরি হয়েছে, দেখো তড়িৎ ক্ষেত্র প্লাস চার্জের, ধনাত্মক চার্জের জন্য তৈরি হতে পারে, ঋণাত্মক চার্জের জন্য তৈরি হতে পারে, বুঝেছো? তাহলে ধরো একটা -q এর জন্য এর আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে কি হবে এই মাইনাস চার্জের জন্য, এই -q চার্জের জন্য ধরো এর থেকে এরকম দূরত্বে এখানে একটা আমি +1 কুলম্বকে আনলাম, কেন, যেহেতু আমি কি হিসাব করতে চাই, আমি এখানে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আমি হিসাব করতে চাই, বের করতে চাই। তাহলে আমি কি করব, +1 কুলম্বকে এই জন্যই আছি যাতে করে আমি অভিমুখটা দেখতে পারি যে অভিমুখ কোন দিকে। +1 কুলম্বের উপর যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, ভালো করে বুঝবে, +1 কুলম্বের উপর যেই দিকে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই দিক বরাবরই হবে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। আর ভ্যালু কি করে বের করব, ভ্যালু তুমি কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারো। তাহলে এর উপর দেখো, এর উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এর দিকে, যেহেতু মাইনাস চার্জ এই কারণে এর উপর এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সুতরাং আমি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এই দিক বরাবর, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এই দিক বরাবর, বুঝেছো? এবার আমি যদি বলি ফোর্স কোন দিকে, তুমি যেহেতু +1 কুলম্ব এই কারণে ফোর্সও এই দিকেই, বুঝতেই পারছি ফোর্সও এই দিকে। কিন্তু যদি আমি একে -1 কুলম্ব করে দিই, আগের মতন -1 কুলম্ব করে দিই এই একই সেম জায়গায়, যদি এটাকে -1 কুলম্ব আমি করে দিই, তাহলে তুমি বুঝতেই পারছো এবার কি হবে, এবার ফোর্স কোন দিকে হবে, এই দিক বরাবর। ফোর্সের ভ্যালু কত হবে, যেহেতু মাইনাস, আমি যেহেতু চিহ্ন চেঞ্জ করেছি এখানে ফোর্সের যে ভ্যালু সেটা ই থাকবে, আগে ই ছিল, আগে যদি ই থাকে কিন্তু অভিমুখ হবে চেঞ্জ, কারণ অভিমুখ ই এর যে অভিমুখ সেটা কিন্তু এই দিকেই থাকবে, এই দিকেই ফিক্সড, এই বিন্দুতে এই দিকেই ফিক্সড, এই দিকেই হবে। আর ভ্যালু কত ই, যেটা আমি কোশ্চেনে হয়তো তোমাকে বলে দেবে যে এখানকার যে ভ্যালু সেটা হচ্ছে অভিমুখ কোন দিকে, অভিমুখ এই দিকে। তাহলে এখানে কি হবে, আমি যদি ভেক্টর সাইন দিয়ে লিখি তাহলে এটা হবে এরকম, সেম ভ্যালু কিন্তু অপোজিট সাইডে। এবার একইভাবে যদি এখানে আমি ধরো -2 কুলম্ব দিই তাহলে কি হবে, এখানে হয়ে যাবে -2e। যদি এখানে 3 কুলম্ব দিই তাহলে 2 এর জায়গায় 3 এসে যাবে, কারণ আমাদের সূত্র কি,
কিউ ই, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে তুমি বুঝতেই পারছো যে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কিন্তু সব সময় একই হচ্ছে না। ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কিন্তু একটা বিন্দুতে যদি তোমাকে বলে দেয় আগে থেকে যে একটা বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হচ্ছে এই দিকে, বলে দেয় কোশ্চেনে, তাহলে ওর অভিমুখ কিন্তু ওই দিকেই হবে। ফোর্সের অভিমুখ কিন্তু বিপরীত দিকেও হতে পারে যদি চার্জ মানে চার্জ যদি অন্য হয়ে থাকে। এবার সেটা তুমি কি করে বুঝবে কোশ্চেন হিসেবে? দেখো এবার তোমাকে যে ট্রিকটা বলছিলাম, ধরো তোমাকে যে ট্রিকটা দেবো বলছিলাম, ধরো এখানে একটা আধান রয়েছে, ধরো 3 কুলম্বের একটা আধান রয়েছে। তোমাকে বলে দেওয়া হয়েছে যে তড়িৎ ক্ষেত্র এইদিকে ই, যে ভ্যালু হচ্ছে 5 নিউটন পার কুলম্ব, আর ধরো এইদিকে এটা হচ্ছে তোমার আই ক্যাপ, এটা তোমাকে বলে দেওয়া হয়েছে আই ক্যাপ। তাহলে তুমি এবার কি করবে, তোমার ফোর্স বের করতে হবে, ফোর্স এফ তুমি বের করো, এফ কত হবে। তাহলে তুমি কি করবে, তুমি এই সূত্র টেবিল লাগাবে, সমান কিউ ই, এখানে তুমি মান বসাবে, কিউ কত 3, গুণ তো করতে পারো নিশ্চয়ই, ভেক্টর করতে পারো তো, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এই চ্যাপ্টারে। তখন ভেক্টর, শুধু এই চ্যাপ্টার না, এরপরে 12-এর যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু যদি তুমি ভেক্টর না পারো ভালো করে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ ভেক্টর তোমাকে জানতেই হবে। 3 ইন্টু, তাহলে কী হবে, আমি এখানে লিখতে পারি 5i, 3 ইন্টু 5i, তাহলে কী হবে 15i, তার মানে কি 15i ক্যাপ। আচ্ছা এর মানে কি, এর মানে হচ্ছে ফোর্স কোন দিকে হবে, এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে তার যে ভ্যালু হবে, ভ্যালু এর উপর, এখানে যে আধানটা রয়েছে এই 3 কুলম্বের যে আধান এই বিন্দুতে রয়েছে তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে এই দিকে, মানে ই এর সেম দিকে, যেদিকে ই সেই দিকেই হবে। আর এর উপর তার আর মান কত হবে 15, মান হচ্ছে 15 নিউটন, আর অভিমুখ হচ্ছে এই দিকে মানে প্লাস আই ক্যাপের দিকে। এবার ধরো যদি তোমার কাছে কোশ্চেন দেওয়া থাকে এখানে হচ্ছে তোমার -3 কুলম্বের আধান রয়েছে, -3 কুলম্বের আধান রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরের তোমাকে দেওয়া হয়েছে ধরো আবার 5i ক্যাপ, 5i ক্যাপ, ঠিক আছে 5i ক্যাপ। তাহলে তোমাকে এবার তুমি এফ বের করো, এবার তুমি এফ, ওরে বাবারে কি করে করবে, সিম্পল, এফ সমান সমান কিউ ই। তোমাকে কেবল মনে রাখতে হবে কিউ কে সাইনের সঙ্গে বসাবে, কিউ মানে কত -3, কিউ কে সাইন এর সাথে বসাবে। যদি অভিমুখ বের করতে হয় তাহলে কিউ কে সাইনের সঙ্গে বসাবে, যদি মান বের করতে হয় তাহলে অসুবিধা নেই, যদি কেবল মান বের করতে হয় তাহলে সিম্পল গুণ করলে হয়ে যাবে, কিন্তু যদি অভিমুখ বের করতে হয় তাহলে কিউ কে সাইন সহ বসাবে, মানে কিউ যদি পজিটিভ হয় তাহলে এখানে প্লাস কিউ বসাবে, +3 বসাবে, যদি মাইনাস হয় তাহলে -3 বসাবে। তাহলে কি করব, এখানে আমি মাইনাস বসিয়ে দিই, -3 ইন্টু 5i ক্যাপ, তাহলে কি হচ্ছে -15i ক্যাপ। আচ্ছা এর মানে কি, -15i ক্যাপ এভাবে তো লেখা যায় 15 - i ক্যাপ, 15 - i ক্যাপ। আচ্ছা এর মানে কি, এর মানে ফোর্সের যে ভ্যালিউ, ফোর্সের এর উপর এই বিন্দুর উপর এখানে যে আধানটা রাখা হয়েছে -3 কুলম্ব, এখানে যে আধানটা রাখা হয়েছে তার উপর যে ফোর্স হবে তার মান তো হচ্ছে 15 নিউটন, তার মান 15 নিউটন, এটা বুঝতে পারছি। অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে -i ক্যাপ, মানে i ক্যাপ যদি এই দিকে হয়, i ক্যাপ যদি এই দিকে হয় তাহলে এই বিন্দুর উপর যে ফোর্স হবে তার অভিমুখ হবে এই দিকে -i, আর কত 15 নিউটন, বোঝা গেল। আর একটা কোশ্চেন করা যাক, এরকম আধান তোমার কাছে রয়েছে, ধরো এটা হচ্ছে তোমার 4 কুলম্বের একটা আধান, -4 কুলম্বের আধান, ঠিক আছে, বা -4 কুলম্বের একটা আধান রয়েছে। ধরো এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে পেছন দিকে, মানে ই তোমাকে বলে দেওয়া হচ্ছে -6i ক্যাপ, মানে পেছন দিকে -6i ক্যাপ নিউটন পার কুলম্ব। এখন এবার তাহলে তুমি ফোর্স বার করো, যে ফোর্স কোন দিকে হবে, কোন দিকে আর কতটা হবে। তাই এটাও খুবই সিম্পল, ফোর্স বের করতে হবে, এফ সমান সমান কি বললাম, ই কে তো তুমি ভেক্টর ফর্মেই বসাবে,
এটি হচ্ছে ই এর ভেক্টর ফর্ম, তুমি ভেক্টর ফর্মেই বসাবে, আর যে আধান তাকে তার সাইন সহ বসাবে। তার মানে এখানে আমি কি লিখবো, -4 না 4 লিখবো, -4 ইন্টু -6i, ব্যাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর 4 24 আই ক্যাপ। তার মানে কি 24 আই ক্যাপ মানে কি, এর উপর ফোর্স কতটা অ্যাপ্লাই হচ্ছে, 24 নিউটন, 24 নিউটনের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বিন্দুতে। কোন দিকে, এই দিকে, প্লাস আই কত, 24 নিউটন। বোঝা গেল জিনিসটা? কি করবে, সাইন সহ বসাবে, সবসময় সাইন সহ বসাবে। ই কে ভেক্টর ফর্মে বসাবে, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে বসাবে। কিউ কে সাইন সহ বসাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে তুমি +4 লিখতে, আর তুমি তাহলে অভিমুখটা পেয়ে যেতে। বুঝেছো? খুবই সিম্পল। আর এর থেকে এতে বেশি কিছু নেই, কেবল কোশ্চেন প্র্যাকটিস করা। এখানে তোমাকে ই এর ভ্যালু যদি ধরো তোমাকে দেওয়া রয়েছে, একটা কোশ্চেন তাহলে করেই নিই। এখানে কেবল তোমাকে কী কী জানতে হবে, তোমাকে ভেক্টর জানতে হবে, যে ভেক্টর কী জিনিস, মানে ভেক্টরকে কীভাবে গুণ করতে হয় বা ভাগ করতে হয়, মানে ভেক্টরের যে ম্যানিপুলেশন সেটা তোমাকে করতে হবে। যেমন ধরো তোমাকে বললো ই সমান একটা বিন্দুতে ই সমান তোমার 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এটা হচ্ছে কোনো একটা বিন্দু, ধরো এরকম একটা বিন্দু আছে, তার উপর মানে ইলেকট্রিক ফিল্ড এখানে হচ্ছে এই দিকে, এরকম দিক বরাবর, এরকম ব্যাকাটেরা দিক বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, তোমাকে বললো এই বিন্দুতে একটা তুমি +4, এখানে +5 কুলম্ব একটা চার্জকে তুমি এখানে এনে রাখলে, +5 কুলম্বের চার্জ তুমি এখানে এনে রাখলে, কিউ সমান 5 কুলম্ব। তাহলে তার উপর ফোর্স কতটা হবে, ফোর্স কোন দিকে হবে, মানে ভেক্টর ফর্মে তোমাকে ফোর্স চেয়েছে, তোমাকে বলেছে এফ ভেক্টর কত হবে। সিম্পল, একটাই সূত্র, তাই দিয়ে সব হবে, কিউ ই একটাই সূত্র আছে, এটা দিয়ে আমরা সব করে ফেলবো। কিউ এর মান কত, 5 ইন্টু কি লিখবো, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, গুণ করে দেবো 25i ক্যাপ প্লাস 2j ক্যাপ। বুঝেছো? এবার যদি এটা হয়ে গেল তোমার ফোর্সের ভেক্টর রূপ, যদি বলে ফোর্সের ভ্যালু কত, ফোর্সের মান কত, তাহলে তুমি কি করবে, তুমি এখান থেকে এফ মড এফ তুমি বের করবে। তুমি এফ পেয়ে গেছো এখান থেকে, তুমি মড এফ বের করবে। কি করে করতে হয় নিশ্চয়ই জানো, 25 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমি আর করছি না, তোমরা নিজেরা করে নিও যদি দরকার হয়। তাহলে সিম্পল, তোমাকে যদি বলে ফোর্সের মান কত, তুমি ওভাবে বের করে নিতে পারবে। যদি বলে ফোর্স কত, যদি অপশানে এরকম দিয়ে থাকে, তাহলে এই অপশান ঠিক করে তুমি চলে আসবে, তোমার কাজ শেষ। এখানে যদি -5 হতো তাহলে তুমি কি করতে, নিজেরাই বলো। এখানে যদি -5 হতো, তুমি এখানে -5 বসাতে, এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে যেত, ব্যাস, সিম্পল, কাজ শেষ, আর কিচ্ছু না। এই বোঝা গেল? এবার ধরো একটা বিন্দুতে ধরো দুটো ইলেকট্রিক ফিল্ড রয়েছে, একটা বিন্দুতে ধরো, মানে কীভাবে, ধরো এখানে একটা +q রয়েছে, এখানে একটা +q1 রয়েছে, এখানে ধরো +q2 রয়েছে, এখানে +q1 প্লাস, তাহলে দুটোর জন্যই একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, দুটো ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে এর উপর এখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে, তুমি ভালো করে বুঝতে পারছো, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা এই আধানের জন্য হবে, এই +q1 এই আধানের জন্য ঠিক এরকম দিকে হবে, আর এই আধানের জন্য এরকম একটা দিকে হয়ে থাকবে। ধরো এটা হচ্ছে তোমার E2, এটা হচ্ছে তোমার E1, দুটো আলাদা আলাদা ইয়ের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র এরকম দুটো তৈরি হচ্ছে। দুটোর জায়গায় আরও হতে পারে, ধরো এখানে Q3 রয়েছে, তার জন্য তৈরি হতে পারে, তাহলে কি হবে, এরকম E3 হবে, E3 হয়ে যাবে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড কত, নেট ইলেকট্রিক ফিল্ড যদি তোমাকে জিজ্ঞাসা করে, ই নেট যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলবে, ধরো এই বিন্দুতে একটা বিন্দু, তার মানে ধরো এরকম E1 E2 E3 এরকম করে ধরো ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন দিক থেকে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে তুমি কি বলবে, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তুমি কি বলবে, এখানে ইলেকট্রিক ফিল্ড দেখো ভেক্টর যেহেতু, তার মানে কি আমি নেট চেয়েছি, তার মানে এই তিনটের যোগফল,
কিরাম যোগ? ভেক্টর যোগ। তার মানে এই তিনটেকে আমি ভেক্টর যোগ করলে আমি এখানে ই নেট পেয়ে যাবো। টু লিখি, E2 প্লাস E3 খতম কাহানি। এই হয়ে গেল আমাদের ই নেট। তার মানে ই নেটের যে তোমার জেনারেল সংজ্ঞা সেটা কি হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা যে পড়েছি ঠিক সেরকম ই, যতগুলো আছে ততগুলো। এবার এর উপর আমরা কয়েকটা কোয়েশ্চেন করে দেখি। যেমন ধরো এই একটা বিন্দু রয়েছে, এর উপর এইদিকে একটা তোমার ধরো 2, আচ্ছা ধরো এখানে একটা ই কাজ করছে। আমি অভিমুখ তোমাকে চিহ্ন দিয়ে দেখাচ্ছি আর ভ্যালু তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি এই বিন্দুতে এই দিক বরাবর একটা ই রয়েছে আর এই দিক বরাবর একটা ই রয়েছে, ঠিক আছে? তাহলে তুমি বলো নেট কোন দিকে হবে, নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? নিজের আগে হিসাব করো, খুবই সহজ। তাহলে কি হবে? এটা 90 ডিগ্রি, বুঝতে পারছো? আমরা এখন কোশ্চেনটাকে সলভ করবো। এটা 90 ডিগ্রি। তার মানে কি হবে? এদের যে নেট হবে সেটা ঠিকই মাঝখান দিয়ে যাবে। মাঝখান দিয়ে কেন যাবে? যেহেতু দুটোই সেম, এটাও ই এটাও ই, দুটোই যেহেতু সেম, এ কারণে মাঝখান। এগুলো হচ্ছে তাড়াতাড়ি কোশ্চেন সলভ করার টেকনিক, যে 90 ডিগ্রিতে দেওয়া রয়েছে, দুটো সেম দেওয়া রয়েছে, তার মানে কি হবে? তাদের রেজাল্টেন্ট এই মাঝখান দিয়ে যাবে। এর ভ্যালু কত হবে? E√2। এগুলো মনে রাখবে, দুটো সেম জিনিস 90 ডিগ্রিতে থাকলে তাদের যে রেজাল্টেন্ট হবে সেটা হবে তাদের মাঝখান দিয়ে যাবে। প্রথম কথা, অভিমুখ হবে তাদের মাঝখান দিয়ে, আর তার ভ্যালু হবে E√2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি তোমাকে বলা হয় এরকম ই, একটা বিন্দুতে এইদিকে হচ্ছে ই, এইদিকে 2E, এইদিকে 3E, এইদিকে 5E। এবার তোমাকে বললো যে নেট বের করো, নেট রেজাল্টেন্ট কত তুমি বের করো। নিজে একবার কোশ্চেনটাকে সলভ করো। এগুলো সহজ কোশ্চেন কেন দিচ্ছি? ইচ্ছা করে, যাতে তোমাদের যারা দেখছে এই ভিডিওকে, যারা মন দিয়ে দেখছে, শেখার জন্যই যারা দেখছে, তারা যাতে এগুলোর সঙ্গে পরিচিত হতে পারে, নিজের হাতকে এগুলোর সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে, যে এরকম টাইপেরই কোশ্চেন আছে। হয়তো এই তোমাকে শেষ পেজ এরকমই করতে হবে, হয়তো কোশ্চেন একটু বড় করে কিছু লেখা থাকবে, কিন্তু শেষ পেজ তোমাকে যা অপারেশন যেগুলো করতে হবে সেগুলো এরকমই হবে। তাহলে এর তুমি উত্তর বের করো দেখি। তাহলে এর উত্তর কী হবে? দেখো, প্রথমে আমি কি করব? আমি আশেপাশে আর উপর নিচে আলাদা করে নেব আগে। মানে আশেপাশে, মনে রাখবে, আশেপাশে উপর নিচে আগে আলাদা করে নাও। তাহলে দেখো এখানে ই, এদিকে 2E, তার মানে নেট কোন দিকে হবে? এইদিকে, কারণ একে ক্যান্সেল করে দেবে, 2E তো এখানে ই, তার মানে ক্যান্সেল হয়ে যাবে, মানে 2E মাইনাস ই কত হচ্ছে? ই কোন দিকে? এই দিক বরাবর হবে। তার মানে আশেপাশে যদি করি তাহলে এটা হবে ই এই দিক বরাবর। এখানে উপরে 3E, নিচে 5E, তাহলে বোঝা যাচ্ছে কি হবে? এই দিকে হবে 2E, একে এ ক্যান্সেল করে দেবে, আর এখানে 2E পড়ে থাকবে। তাহলে একে যদি আমি এভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে 2E হলো। তাহলে এবার অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ হবে এই 2E এর দিকে, 2E এর দিকে। কত হবে সেটা আমরা ওই ট্যানের যে সূত্র, ট্যান থিটার যে সূত্র, ওটাতে আমরা বের করতে পারি। তবে অভিমুখ এখনো চাইছি না, তুমি অভিমুখ কেবল শুধু এখানে দেখিয়ে দিলেই হবে যে 2E এর দিকে হবে, যেহেতু 2E বড়, এ কারণে 2 এর দিকে হবে। আর ভ্যালু কত হবে? এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে তোমার E² প্লাস 4E² √/। তাহলে কী হবে? ভ্যালু কত হচ্ছে? E√5। হ্যাঁ, E√5, এটা হচ্ছে তোমার ভ্যালু, E√5। আর অভিমুখ এই যে থিটা, যদি এটা থিটা হয় তাহলে তুমি ট্যান থিটার যে সূত্র রয়েছে, সেটা একটু ভুলে যাচ্ছি, ওটা আমি পরের দিন ঠিক বলে দেবো। উপরে সাইন দিয়েছিল, সাইন আলফা বাই কস আলফা, কিংবা আচ্ছা, এই তো 90 ডিগ্রি, তো আরও সহজ। 90 ডিগ্রি তো ট্যান থিটা সমান হবে লম্ব কত? ই বাই ভূমি কত? 2E। তার মানে থিটা সমান ট্যান ইনভার্স অফ হাফ। এটা হয়ে গেল তোমার থিটার ভ্যালু, ওটা বেরিয়ে গেল যে কত অ্যাঙ্গেল করে রয়েছে আর ভ্যালু কত। তাহলে সিম্পল, কেবল তোমাকে আমি কি বললাম, তোমাকে ভেক্টর জানতে হবে, ভেক্টরটাকে ভালো করে জানতে হবে, তাহলে তুমি এই কোশ্চেনগুলোকে ইজিলি সলভ করতে পারবে। দেখি কতক্ষণ হয়েছে একবার দেখে নিই।
এই পাইম্যান আমার এই কলা দিছে খাওয়ার জন্য, এই সময় কত দেখায়, হিরে বাপ রে বাপ, তাহলে বড় হয়ে গেছে। ঠিক আছে, তড়িৎ বলরেখাকে আমরা তাহলে অল্প একটুখানি করে নিই, তাহলে তারপর আমরা একে কমপ্লিট করতে পারবো। তড়িৎ বলরেখা এটাই হচ্ছে, এখানে আমরা কমপ্লিট করবো। দেখো তড়িৎ বলরেখা কিছু না, তুমি এতক্ষণ ধরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখে এসছো, তুমি একটা কঠিন জিনিস, পুরো অত বেশি কঠিন বলবো না, কিন্তু একটু অনেকের সমস্যা হয় জিনিসটাকে বুঝতে, এটা তুমি বুঝে এসছো। এবার তড়িৎ বলরেখা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না, সিম্পল জিনিস। তড়িৎ বলরেখা কি জিনিস দেখো, তোমরা চুম্বক বলরেখা পড়েছো তো নিশ্চয়ই, ক্লাস 10-এ ছিল, হয় চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা তোমরা পড়েছো, চুম্বক বলরেখা কীরকম ছিল, আগে চুম্বক বলরেখা দিয়ে আমরা ডিভাইস করে নিই যে চুম্বক বলরেখা কীরকম দেখতে ছিল। ধরো এই তোমার নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। চুম্বক বলরেখা কী হয়, নর্থ পোলের থেকে বেরোয় আর গিয়ে সাউথ পোলে এসে ঢুকে যায়। সেখান থেকে বেরোলো, কি হলো, এখান থেকে বেরোলো, বেরিয়ে সাউথ পোলে এসে ঢুকে গেল। এখানে নর্থ পোলের থেকে বেরোলো, এসে সাউথ পোলে ঢুকে গেল। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে তোমার চুম্বক বলরেখা, এরকম দেখতে হয়। তড়িৎ বলরেখা কীরকম দেখতে হবে সেটা একবার দেখি। দেখো চুম্বক বলরেখায় যেরকম একটার থেকে বেরোচ্ছিল আর একটায় গিয়ে ঢুকছিল, নর্থের থেকে বেরোচ্ছিল। আচ্ছা এটাকে আমরা কি বলি, একে আমরা ধনাত্মক মেরু বলে থাকি। আর একে আমরা ঋণাত্মক মেরু বলে থাকি। তাহলে এর থেকে নিশ্চয়ই তুমি কিছুটা আন্দাজে পাচ্ছ যে আমি কি বলতে চাই। ঋণাত্মক মেরু, ঋণাত্মক মেরু, ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু। একইভাবে তাহলে তড়িৎ ক্ষেত্র অনেকটা সেম হয় তড়িৎ বলরেখা। ধরো এই আমার কাছে একটা ধনাত্মক আধান রয়েছে, আর এখানে, আচ্ছা আগে তুমি কেবল ধনাত্মক আধানটাকে দেখো। ধনাত্মক আধান তুমি আগে দেখলে কি, ধনাত্মক মেরু মানে নর্থ মেরু, নর্থের থেকে বেরোচ্ছিল বলরেখা, নর্থের থেকে বেরোচ্ছিল। তার মানে কি ধনাত্মক মেরু, এর থেকেও তড়িৎ বলরেখা এরকম বেরোবে, তড়িৎ বলরেখা এরকম বেরোবে, চারিদিকে বেরোবে। তড়িৎ বলরেখা এরকম এর আশেপাশের দিয়ে চারিদিকে বেরোবে, বুঝেছো? আর কত দূর পর্যন্ত যাবে, চুম্বক বলরেখা যেরকম বলেছিলাম, চুম্বক বলরেখা কত দূর পর্যন্ত যায়, প্রায় অসীম পর্যন্ত যায়, গিয়ে আবার ফিরে এসে আবার সাউথ এসে ঢুকে পড়ে। একইভাবে এই বলরেখাগুলো অসীম পর্যন্ত তোমার বিস্তৃত হবে, প্রায় অসীম পর্যন্ত এই যে বলরেখা বেরোচ্ছে সেগুলো অসীম পর্যন্ত যাবে। কি হলো? একইভাবে তাহলে আমার কাছে যদি একটা ঋণাত্মক মেরু থাকে, একটা ঋণাত্মক মেরু থাকে, তাহলে এর মধ্যেও কি হবে, এর মধ্যে এসে তোমার ঢুকবে, কোথার দিয়ে ঢুকবে, ওই পজিটিভ থেকে বেরিয়ে। পজিটিভ চার্জ তো অনেক আছে পৃথিবীতে, না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেক পজিটিভ চার্জ রয়েছে, তাই তো? তাহলে কোনো না কোনো পজিটিভ চার্জের থেকে বেরিয়েছে, সেখান থেকে এসে এর মধ্যে ঢুকছে, বলরেখাগুলো এর মধ্যে ঢুকছে, বলরেখা এসে এর মধ্যে ঢুকছে। তার মানে আর এগুলো আসছে কোথা থেকে, তুমি ফিজিক্সের ভাষায় ফিজিক্সে বলে যে অসীম থেকে এই বলরেখাগুলো আসে, অসীম দূরত্ব থেকে এই বলরেখাগুলো আসে, এসে এর মধ্যে এসে ঢুকে যায়। আচ্ছা প্রথম জিনিস দেখো, তড়িৎ বলরেখা সম্পর্কে কয়েকটা ছোট জিনিস আগে জেনে রাখা দরকার, যেটা আমি একটু স্কিপ করে গেছি ভুল করে। দেখো তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা, বাস্তব অস্তিত্ব কি এর আছে? এর উত্তর হচ্ছে না। বাস্তবে তড়িৎ বলরেখা এরকম কিছু হয় না, কিন্তু কিছু কিছু থিওরি রয়েছে যেগুলোকে তড়িৎ বলরেখা, এটা একটা কাল্পনিক থিওরি। এটাকে তড়িৎ বলরেখার যে থিওরি, এবার দেখো থিওরি অনুযায়ী তড়িৎ বলরেখার যে ধর্মগুলো রয়েছে, তড়িৎ বলরেখার একটা থিওরিতে তড়িৎ বলরেখা সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, তড়িৎ বলরেখার যে ধর্মগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমরা রিয়েল লাইফে ফুলফিল হতে দেখি। মানে তড়িৎ বলরেখার যে ধর্ম, সেগুলো আমরা ফুলফিল হতে দেখি, কিন্তু তড়িৎ বলরেখার কোনো বাস্তব অস্তিত্ব নেই। আমরা তড়িৎ বলরেখাকে কিন্তু প্রমাণ করতে পারিনি যে তড়িৎ বলরেখা বাস্তবে এক্সিস্ট করে, এরকম প্রমাণ হয়নি। উল্টো প্রমাণ হয়েছে যে তড়িৎ বলরেখা কখনো এক্সিস্ট করে না, কিন্তু এটা একটা কাল্পনিক, তোমার কাল্পনিক একটা রেখা বা কাল্পনিক একটা ধারণা। এটা আমরা কেন ইউজ করি, অনেক সময় কি হয়, অনেক জটিল ক্যালকুলেশনের ক্ষেত্রে, অনেক খুবই জটিল ক্যালকুলেশন আমাদের নেই, এটা হচ্ছে বড় সায়েন্টিস্টরা যারা করে, তখন অনেক ধরো ক্যালকুলেশন জটিল হয়ে যাচ্ছে, কোনো থিওরি বার করতে অসুবিধা হচ্ছে, তখন এই যে বলরেখার কনসেপ্ট, এটাকে ইউজ করলে জিনিসটা ইজিও হয়ে যায়। আর তার সঙ্গে কি হয়, যেটা মানে বলরেখা তো একটা নকল জিনিস, কিন্তু বলরেখা ইউজ করলে জিনিসটা খুবই ইজি হয়ে যায়, আর সহজে ক্যালকুলেশন কমপ্লিট করা যায়, আর নিজের যে আসল থিওরি সেটাকে ঠিক করে প্রমাণ করা যায়। এটা একদম সিম্পল রেজোনেন্সের মতো। ক্লাস 11-এ তোমরা রেজোনেন্স পড়েছো নিশ্চয়ই,
রেজোনেন্সের মতন। রেজোনেন্সের বাস্তব অস্তিত্ব নেই আসলে, কিন্তু রেজোনেন্সের যে রেজোনেটিং যে গঠন, যে রেজোনেটিং স্ট্রাকচার যেগুলো হয় কেমিস্ট্রিতে, রেজোনেটিং স্ট্রাকচার যেগুলো হয় সেগুলো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু রেজোনেন্স হয় এ কারণে বস্তু স্টেবল হয়। বিভিন্ন ব্যাখ্যা কোনো কোনো একটা যেরকম অ্যারোমেটিক রিং, তার যে স্টেবিলিটির ব্যাখ্যা সেটা আমরা রেজোনেন্স দিয়ে দিতে পারি, কিন্তু এদিকে রেজোনেন্স কিন্তু বাস্তবে রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। সেমভাবে তড়িৎ বলরেখাও বাস্তবে এক্সিস্ট করে না, কিন্তু তড়িৎ বলরেখার যে ধর্ম সেগুলো দিয়ে আমরা বিভিন্ন কোশ্চেন সলভও করতে পারি, বিভিন্ন যে থিওরি সেগুলোকে, বাস্তব থিওরি সেগুলোকে প্রমাণও করতে পারি। বুঝেছো? তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা কী জিনিস। এবার দেখো, যদি তুমি এই দুটোকে কাছাকাছি নিয়ে আসো, দুটো যখন আলাদা ছিল, এই দুটো যখন পরস্পরের থেকে আলাদা ছিল, তখন কি হচ্ছে, এ নিজের মতো আছে, এ নিজের থেকে বের করছে, সব দিয়ে দিচ্ছে, আশেপাশে পুরো দুনিয়া ছড়িয়ে দিচ্ছে, পজিটিভিটি সব দিকে ছড়িয়ে দিচ্ছে। আর এই যে নেগেটিভ মানুষ নিজের দিকে সব কিছু খেয়ে নিচ্ছে, সব কিছু নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এবার যদি আমি এই দুজনকে কাছাকাছি নিয়ে আসি, যদি এদেরকে আমি পরস্পরের খুব কাছে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখেছি, এ তো ভালো মানুষ, এ তো সবসময় দিতে থাকে, এ দিতেই আছে। তাহলে কী করবো, এ যখন দেখবে যে পাশে একটা নেগেটিভ লোক এসছে, মানে যে সবার কাছ থেকে নিতে চায়, তখন কী করবো, এভাবে এ তো সবার কাছ থেকে নিতে চাই, আমি তো দিতেই চাই, তাহলে হয় একেই দিয়ে দিই, আশেপাশে আছে যখন, তাই এ কী করে, এ নেগেটিভকে সব দিয়ে দেয়, নে বাবা নে, তুই সব নে। আর নেগেটিভ মানুষ তো নেওয়ার জন্য ব্যস্ত, বলে দে, আমরা সব দিয়ে দেই, ব্যাস সিম্পল। শুধু আর এর কাছ থেকে না, অসীম দূরত্ব থেকে তো আসছেই, আশেপাশের থেকে তো আসছেই, এর কাছে এর আশেপাশে যেগুলো পেয়েছে সেগুলোকে নিজের মধ্যে টেনে নিয়েছে, সিম্পল। এই হয়ে গেল আমাদের তড়িৎ বলরেখার ধারণা, যে তড়িৎ বলরেখা কী জিনিস। এবার দেখো, তড়িৎ বলরেখার কয়েকটা ছোট ছোট ধর্ম রয়েছে, তড়িৎ বলরেখার কয়েকটা ছোট ধর্ম রয়েছে, সেগুলোকে আমাদের জেনে রাখা প্রয়োজন। এগুলোকে আমি একবারে লিখে নিচ্ছি, তারপরে আমি একবারে বলছি, মুখে বলে লিখবো না, আমি একবারে লিখে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো আচ্ছা, আমি ভেবেছিলাম যে তড়িৎ বলরেখার যে ধর্ম এগুলো লিখেও ছিলাম, তারপরে ভাবলাম মুখে বলে দিই, সুবিধা হবে। কারণ কি, অনেকটা সময় হয়ে গেছে, এ কারণে আমি এখন এখানেই এন্ড করতে চাইছি। তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা বেসিক কনসেপ্ট দেখলাম, যে তড়িৎ বলরেখা কী জিনিস এটা আমরা এখন দেখলাম, ঠিক আছে। এবার তড়িৎ বলরেখার ধর্ম এটা আমরা পরের যে লেকচার সেখানে করব। এর পরের যে ভিডিও আসবে সেখানে আমরা তড়িৎ বলরেখা নিয়ে প্রথমে একটু দেখব, তড়িৎ বলরেখাকে আমরা ভালো করে কমপ্লিট করব। অল্প একটুখানি কি বাকি রয়েছে তড়িৎ বলরেখা, এই ধর্মগুলোই বাকি রয়েছে। তড়িৎ বলরেখা কী কাজে লাগে, আমরা তড়িৎ বলরেখা দিয়ে কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেগুলো দেখব। আর তারপরে আমরা তড়িৎ ক্ষেত্রকে আর একটু এক্সপ্যান্ড করবো, কারণ এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা তো আমরা নর্মাল দেখলাম, এখানে আমরা নর্মাল কোয়েশ্চেন সলভ করলাম। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র এটা খুবই বড় চ্যাপ্টার, এর মধ্যে এখনও অনেক কিছু আছে। গাউসের সূত্র রয়েছে একটা, তারপরে তোমার যদি মানে কি বিভিন্ন ধরনের যে বস্তু, বিভিন্ন শেপের বস্তু, তাদের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেইগুলো, এই প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে দেখব, এ কারণে একটু সময় লাগবে। আর তড়িৎ বিভব এটা শুরু হতে এখনও সময় আছে, এখানেও প্রায় এর উপর হয়তো তুমি ধরে নাও 4টি কি 5টা ভিডিও এখনও এর ওপর হবে। তারপরে আমরা এই পরের চ্যাপ্টার তড়িৎ বিভব, সেখানে আমরা প্রবেশ করব। তাহলে আজকের মতো এইটুখানি থাক। তড়িৎ বলরেখার ধর্ম এখান থেকে আমরা পরের চ্যাপ্টার শুরু করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, কিন্তু আমি এটা আগে কখনো বলিনি, তাই ভাবছি এবার বলে দিই যে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো ডাউট থাকে যে এই বিষয়ে, যে এটা কি করে হবে, ওটা কি করে হবে, কিংবা কোনো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানিও। কারণ আমরা চাইছি যে প্রত্যেক দিন ইমপ্রুভ করতে, সেটা হয়তো তোমরা ভিডিওগুলোতে দেখতেও পাচ্ছো। আমরা প্রত্যেক দিন যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, যেমন আমি, তারপরে আমাদের সুব্রত স্যার, হচ্ছে মানে সব কিছুর যে ম্যানেজমেন্ট, এর সঙ্গে আরও যেরকম যারা থাম্বনেল তৈরি করছে যে দাদা, যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, আরও এর সঙ্গে আরও অনেকজন ধীরে ধীরে যুক্ত হবে, আরও অনেক নতুন ভিডিও আসবে। কেবল এখন তো আমি ফিজিক্স আর অঙ্ক এই দুটোই চলছে, মাঝখানে কেমিস্ট্রির ভিডিও এসেছিলো। এখন আমরা যেহেতু যারা আমরা পড়াচ্ছি, আমি যেরকম, সুব্রত স্যার যেরকম, কিংবা দেবমাল্য স্যার, তারা এখনও পর্যন্ত যে পড়াচ্ছে, তো এবার আমাদের নিজেদের মধ্যে যেহেতু চাপ ছিল, আমাদের পরীক্ষা ছিল, এই কারণে আমাদের চাপে আমরা ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি অনেক বেশি পরিমাণে ভিডিও আমরা আনতে পারিনি। কিন্তু যেহেতু এখন আমাদের চাপ কমে গেছে, এ কারণে আমরা এখন ভিডিওগুলোকে একটু কনসিস্টেন্ট
উচ্চারণটা কীরকম কনসিস্টেন্ট হতে পেরেছি, এই কারণে ধীরে ধীরে দেখবে আমাদের ফ্রিকোয়েন্সিও বাড়ছে। আর এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ভিডিওর প্রত্যেকটা ভিডিও এখনও পর্যন্ত যা যা এসেছে পরপর আমরা ইমপ্রুভ করতে রয়েছি। প্রত্যেকটা ভিডিও আমরা কিছু না কিছু ইমপ্রুভ করছি, নিজেদেরকে প্রত্যেক দিনই ইমপ্রুভ হচ্ছি। এ কারণে তোমাদেরকে বলবো যে তোমরাও যদি তোমাদের মনে হয় যে ভিডিওতে এই জায়গায় সমস্যা হয়েছে কিছু টেকনিক্যাল বা কিছু, তো যদি তোমাদের সমস্যা লেগে থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও যে এইগুলোকে এভাবে করলে হয়তো ভালো হতো, তোমাদের নিজেদের মতামতগুলোকে জানিও। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তো সেগুলোকেও কমেন্টে জানিও, থিওরি রিলেটেড কিংবা কোশ্চেন রিলেটেড, কিংবা এমনি কোনো তোমার অসুবিধা হচ্ছে কোনো কিছু বুঝতে, শুধু এই কোশ্চেন বা এইগুলোর জন্যই না, তোমাদের লাইফে পড়াশোনা নিয়ে কোনো অন্য কিছু নিয়ে যদি কোনো অসুবিধা থাকে সেগুলোকেও তোমরা কমেন্টে জানিও। আর ভিডিও কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে বলো। আজকের মতো এইটুখানি। এরপরে ভিডিওতে আমরা কী বললাম, এরপরে ভিডিওতে আমরা তড়িৎ বলরেখা কমপ্লিট করব, তারপরে তড়িৎ ক্ষেত্রের কয়েকটা এক্সট্রা নতুন জিনিস দেখব। এখন বলছি না সেগুলো কি, তখন যখন দেখব তখন তোমরা নিশ্চয়ই সেটাকে এনজয় করবে আর ভালো করে বুঝতেও পারবে, এটা আমার গ্যারেন্টি। আজকের মতো এইটুখানি, বাই। উড়ি উড়ি বাবা কি দারুণ।